গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। নমস্কার, আমি শ্রীমন্ত, গল্পের তরীর একজন মাল্লা। আজ আপনাদের শোনাব আনন্দবেলায় প্রকাশিত উজ্জ্বল ঘোষের লেখা ইপনিক জার। লেখক পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং নেশায় একজন চিত্রশিল্পী। কল্পবিশ্ব ম্যাগাজিনে 65টার বেশি বইতে তিনি ইলাস্ট্রেশন করেছেন। একটি সায়েন্স ফিকশন বইয়ের জন্য তার করা প্রচ্ছদ অক্সফোর্ড বুক কভার লং লিস্ট অ্যাওয়ার্ড পায় 2023 সালে। আজকের গল্পের পোস্টারের জন্য ইলাস্ট্রেশনটা তারই করা। আঁকা আঁকির পাশাপাশি তার বেশ কিছু ছোট গল্প নামী পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাহলে শুনতে থাকুন আজকের বিশেষ গল্প ইপনিক জার। এই যে, চুপ করে থাকলে তো হবে না, আমার কথা শুনতে পাচ্ছেন? অবিনাশবাবু খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। লোকটা তার সামনেই এক হাতে জামার কলার ধরে ঝাঁকিয়ে যাচ্ছে, চেঁচাচ্ছে। আর অবিনাশবাবু বুঝতে পারছেন একটু একটু করে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। অতল খাদ, তাকাতেও ভয় লাগে, কিন্তু তাও ওর চোখ বারবার চলে যাচ্ছে নিচের দিকে। দেখতে পাচ্ছেন ঝুড়ো মাটি, আলগা নুড়ি পাথর ওর পায়ের চাপে নিচের দিকে পড়ছে। অবিনাশবাবু ঢোক গিললেন, গলা শুকিয়ে কাঠ। লোকটা বোধ হয় আরো রেগে গেছে। তার গরম নিঃশ্বাস পড়ছে ওর মুখের ওপর। শেষ রক্ষা হলো না। লোকটা উত্তর না পেয়ে অবিনাশবাবুকে ঠেলেই দিল। নিচে পড়ে যেতে যেতে অবিনাশবাবুর মনে হলো এই অনুভূতি যেন আগেও কখনো হয়েছিল। ঠিক এইভাবে পড়ে যাওয়া, কোথাও আঁকড়ে ধরার কিছু নেই, কিন্তু কি যেন এক মন্ত্র বলে বেঁচে গেছিলেন সেবার। লোকটা তখনও চেঁচিয়ে যাচ্ছে দূর থেকে, ও মশাই, যত সব। ঠিক তখনই ঝাঁকুনি দিয়ে ঘুম ভাঙল অবিনাশবাবুর। বাসটা জোরে ব্রেক করেছে, যেমন করে থাকে আর কি। প্রপার স্টপেজ নয়, কেউ একজন ফুটপাথ থেকে হাত দেখিয়েছে। ড্রাইভারও দিব্যি মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে। শিবপুর থেকে হাওড়া ময়দান হয়ে শ্যামবাজার যাবেন অবিনাশবাবু। এই রাস্তাটুকুর মধ্যে যে কতবার এই জিনিস হবে তার ইয়ত্তা নেই। সম্বিত ফিরেছে এতক্ষণে। পাশের ভদ্রলোক চূড়ান্ত বিরক্তি নিয়ে ওর দিকে তাকিয়ে এখনো বিড়বিড় করছেন, যত সব। বাড়িতে ঘুমোতে পারেন না? বাসের সিট কি আপনার বিছানা নাকি? তাও ঘুমোচ্ছেন, ঘুমন, এইভাবে অন্য কারোর গায়ে ঢলে পড়বেন? ডিসগাস্টিং। অবিনাশবাবু মিনমিন করে সরি বলে সোজা টান টান হয়ে বসলেন। চোখ দুটো কয়েকবার পিট পিট করে বড় করে তাকালেন। ঘুমের সঙ্গে একটা প্রাণপণ যুদ্ধ যেন। এটা জেনেও যে আবার ঘুমিয়ে পড়তে খুব একটা বেশি সময় লাগবে না। সত্যি বলতে কি, ভদ্রলোককে দোষ দেওয়া যায় না। অনেকের অনেক রকম মুদ্রা দোষ থাকে। কেউ কথা বলার সময় ঘুরে ফিরে কোনো শব্দ বারবার বলেন, কেউ বিচিত্র অঙ্গভঙ্গি করেন, কারো আবার ছোটখাটো জিনিস চুরি করার বাতিক। অবিনাশবাবুর মুদ্রা দোষ ঘুম। যে কোনো জায়গায় বা পরিস্থিতিতে ঘুমিয়ে পড়তে ওর জুরি নেই। অফিসে হোক, বাড়িতে বা বাসে, বহুবার অন্য প্যাসেঞ্জারের কাছে বা অফিসের সহকর্মীদের কাছে মুখ ঝামটা খেয়েছেন। স্টপেজ মিস করে গিয়ে কন্ডাক্টরের রক্তচক্ষু দেখতে দেখতে বাস থেকে নেমে আবার বহুদূর হেঁটে লক্ষ্যে ফিরেছেন। বাড়ির কলিং বেল বাজিয়ে বাজিয়ে লোকে ফিরে গিয়ে পরে ফোন করে দু কথা শুনিয়েছে। এমন নয় যে অবিনাশবাবু সেসব পাত্তা দেন না, কিন্তু কিছুতেই পরিবর্তন করতে পারেন না। বন্ধু বান্ধবরা ঠাট্টা করে বলেন, সুখী মানুষ হে তুমি, বিয়ে করনি, সংসারের চাপ নেই, ছেলে মেয়ের স্কুল, চাকরি, বিয়ের চিন্তা নেই, আরো আরো বেশি টাকার পিছনে ছোটা নেই। তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাবে না তো কে ঘুমাবে? সে কথা হয়তো ভুল নয়। অবিনাশবাবুর বাড়িতে দ্বিতীয় ব্যক্তি বলতে এক ঠিকেছি। সকালে এসে ঘরদোর পরিষ্কার করে আর বিকেলে রান্না।
অবিনাশবাবু সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজের পাতা উল্টে দেখেন সাথে 1 কাপ চা আর 2টো অরেঞ্জ ক্রিম বিস্কুট। তারপর স্নান সেরে অফিস, লাঞ্চ অফিস ক্যান্টিনে, কাজকর্ম মিটিয়ে 6:30টার মধ্যে বাড়ি, একটু টিভি দেখা বা বই পড়া, তারপর নৈশাহার সেরে ঘুম। বলা বাহুল্য, এর মধ্যে একাধিকবার ঢুলে পড়ার ব্যাপার হয়েই থাকে। মোটের ওপর নিস্তরঙ্গ নিশ্চিন্ত জীবন। তবে এই ব্যাপারে যে একেবারেই বিব্রত নন তা নয়। সত্যি লজ্জা করে বারবার অন্য লোকের সামনে ঘুমিয়ে পড়তে। বন্ধুদের কথায় বড় নার্সিংহোমে ফুল বডি চেক আপও করিয়েছেন, কিন্তু সবকিছু নর্মাল। ডাক্তাররা বলেছেন আজকের পৃথিবীতে স্ট্রেস যে মানুষের সব থেকে বড় শত্রু, আপনি তার জলজ্যান্ত প্রমাণ। আপনার স্ট্রেস নেই তাই শরীর ফিট। স্ট্রেস নেই এ কথা কিন্তু সর্বৈব সত্য নয় বোধহয়। অন্য কোনো শারীরিক জটিলতা না থাকলেও অবিনাশবাবুর একটা সমস্যা আছে, সেও এই ঘুমের সাথে সম্পর্কিত। খুলে বলা দরকার। অবিনাশবাবু ঘুমের মধ্যে বেশিরভাগ সময় প্রবল ঝাঁকুনি অনুভব করেন। মনে হয় পড়ে যাচ্ছেন অনেক উঁচু থেকে। না শুধু বাসের ঝাঁকুনিতে নয়, বাড়িতে নিশ্চিন্তে নিজের বিছানায় ঘুমিয়েও একই অনুভূতি হয়। রোজ ঘুম ভেঙে যায়, সাইড টেবিলে রাখা গ্লাস থেকে 1 চুমুক জল খেয়ে আবার ঘুমিয়ে পড়েন প্রায় সঙ্গে সঙ্গে। এছাড়া আর কোনো অস্বস্তি নেই। এমন নয় যে আবার ঘুম আসতে অসুবিধে হয়, তবুও এ যেন এক অদ্ভুত ব্যাপার। বন্ধু সহকর্মীদের সাথে কথা বলেছেন, সবাই বলেছে ও একটু আধটু আমাদেরও হয়, ও চিন্তার কিছু নেই। কিন্তু ইদানিং যেন আরো বাড়ছে ব্যাপারটা। কন্ডাক্টরের চিল চিৎকারে সম্বিত ফিরল অবিনাশবাবুর। স্টপেজে বাস দাঁড়াতে সাবধানে নেমে ছাতা খুলে হাঁটতে হাঁটতে ঠিক করেই ফেললেন একবার ডাক্তার দেখিয়ে নেবেন। ব্যাপারটা এতবার হচ্ছে একটা বিরক্তির জায়গায় পৌঁছে গেছে এখন। আগামীকালের জন্য একটা ছুটি চেয়ে নিলেন অবিনাশ। কোনো কাজ ফেলে রাখতে ভালোবাসেন না, কাজেই ঠিক করেই ফেলেছেন যখন দেরি করে লাভ নেই। ডক্টর চক্রবর্তী খুব গুরুত্ব দিয়ে শুনলেন সব। তারপর নিজের মতামত দেওয়ার আগে বেশ কিছু প্রশ্নও করলেন। আপনি কি কোনো কারণে খুব চিন্তিত? একেবারেই না, দিব্যি আছি। দিন খুলে কেউ নেই, টাকা পয়সা খুব কম নেই, তাই খাওয়া দাওয়ার অভাব হবে না কোনোদিন। আবার এত বেশিও নেই যে চোর ডাকাতের ভয়। বেশ। স্মোক করেন কি? আপনার ঠোঁট দেখে যদিও মনে হয় না। হ্যাঁ, মোক্ষম ধরেছেন। আমার ধোঁয়া পছন্দ হয় না, তাই। খুব ভালো। অ্যালকোহল? 0। বাহ, আপনি তো মশাই মডেল হিউম্যান বিইং। তো চা, কফি? হ্যাঁ, চলতে পারে। ব্ল্যাক কফি। আরে ধুর, আমি আপনাকে অফার করছি না, জিজ্ঞেস করছি আপনি চা কফিতে আসক্ত কিনা। ও হো হো হো, চা দিনে একবার সকালে, কফি অগুন্তিবার। এই তো, এটাই হলো সমস্যার মূল, বুঝলেন? বন্ধ করুন, সব বন্ধ করুন। কি বলছেন ডাক্তার বাবু? কফি খাই বলে ঘুমের মধ্যে আঁতকে উঠি? এই আবার কেমন রোগ? পৃথিবীতে কফি তো আর আমি একা খাই না। ঠিকই বলেছেন, তবে আপনাকে বিস্তারিত বলি। আপনার সমস্যাটির একটি পোশাকি নাম আছে, হিপনিক জার্ক। এমনিতে এটা খুব নর্মাল একটা অ্যাবনর্মালিটি বলতে পারেন। অন্তত 70% মানুষের এটা হয়। মূলত মূল কারণ মস্তিষ্কের সাথে শরীরের সামঞ্জস্যের অভাব। আপনার শরীর হয়তো ক্লান্ত, ঘুম চাইছে, এদিকে আপনার মস্তিষ্ক সজাগ। সেই সময় হয় এই বিপত্তি। এদিকে
ক্যাফেইন তো মস্তিষ্ক জাগিয়ে রাখার জন্য সিদ্ধহস্ত। তাই বলা হয় এইসব ক্ষেত্রে কফি না খেতে বা কম খেতে। সত্যি বলতে এটা এমনিতে চিন্তিত হওয়ার মতো কোনো ব্যাপার নয়, এতে শরীরেরও কোনো ক্ষতি হয় না। তবে হ্যাঁ, মানছি যে আপনার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। প্রত্যেকবার ঘুমের সময় এরকম হওয়ার কোনো উদাহরণ অন্তত আমার জানা নেই। প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে এলেন অবিনাশবাবু। কফি আপাতত বন্ধ। ঘুমোতে যাওয়ার আগে টিভি দেখা বা মোবাইল ফোন ঘাঁটা চলবে না, আর সাথে একটি করে মেটাক্সোলন বড়ি, বেশি শিথিল করার জন্য। সে রাতে কাজ হলো না। অবিনাশবাবু দেখলেন সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছেন। পরের রাতেও না। সপ্তাহখানেক নিয়ম পালন করে এবং ওষুধ খেয়ে যখন কিছুমাত্র পরিবর্তন হলো না, অবিনাশবাবু প্রমোদ গুনলেন, সত্যিই কি এটা কোনো বড় ধরনের অসুস্থতার পূর্বাভাস? আরে আপনি এটা নিয়ে এত স্ট্রেস নিচ্ছেন কেন? এত চিন্তার ব্যাপারই নয়। শরীরের অন্য কিছু প্রবলেম হচ্ছে কি? না, কিন্তু তাহলে আর ভাববেন না তো মশাই। আচ্ছা, আপনাকে আজ একটা গল্প বলি। এই যে হিপনিক জার্ক, জানেন এটা কেন বা কিভাবে প্রথম শুরু হয়েছিল? এর শুরু একেবারে প্রাগৈতিহাসিক যুগে। আদিম মানুষ অনেকেই গাছের ওপর ঘুমোতো, হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য। ঘুমিয়ে অচৈতন্য হয়ে গেলেও মস্তিষ্কের একটা অংশ সব সময় সজাগ থাকত। পড়ে যাওয়ার মতো পরিস্থিতি হলেই শরীরকে সংকেত পাঠিয়ে সাবধান করে দিত যাতে সামলে নেওয়া যায়। সেই অভ্যেস, বা যাকে আমরা বলি জেনেটিক মেমোরি, আমাদের মধ্যে কিন্তু রয়ে গেছে, যদিও এর প্রয়োজন ফুরিয়েছে বহুদিন। বুঝলেন? অবিনাশবাবু বুঝলেন। যা শুনলেন সেটাও, আর যা অব্যক্ত রয়ে গেল সেটাও। এর কোনো চিকিৎসা নেই, আর চিকিৎসার প্রয়োজনও নেই বোধ হয়। কে জানে? সেই রাতে গুনে গুনে 3 বার ঘুম ভাঙল অবিনাশবাবুর। সেই পড়ে যেতে যেতে আঁতকে ওঠা। এর মধ্যে একবার তো পরিষ্কার দেখলেন পাড়ার মোড়ে বড় কালো জামের গাছটার ওপর ঘুমিয়ে আছেন। হঠাৎ পাশ দিয়ে একটা কাক ডানা ঝাপটে উড়ে গেল, আর অমনি উনি ধরণীতলে পপাত। পরদিন বাসে যাওয়ার সময় ঘুম এলো না আতঙ্কে। 3-4 দিনের মধ্যে এমন পরিস্থিতি হলো যে রাত বাড়লেই ভয় করে। এই বোধহয় ঘুমিয়ে পড়লেন, আর সপ্তাহখানেক পরে সকালে কিছুটা জোর করেই প্রাতঃভ্রমণে বেরিয়ে বাল্যবন্ধু মোহিতের সাথে দেখা। সে কি হে, তোমাকে তো সবসময় দিব্যি হাসি খুশি দেখতাম, এখন চোখের তলায় কালি, দাড়ি কাটনি অন্তত 3 দিন। কিছু হয়েছে? খুলে বলতেই হলো। ডক্টর চক্রবর্তীর কথা শুনতেই মোহিত বলে উঠল, ছি 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 ছি, তুমি সুস্থ থাকতে চাও না? হোমিওপ্যাথি ধরো ভায়া, হোমিওপ্যাথি। অ্যালোপ্যাথিক ওষুধ একটা রোগ সারায়, আর 5টা আরো নিয়ে আসে। আর ওই ট্যাবলেট খাওয়া এক্ষুনি বন্ধ করো। সে না হয় করলে। এমনিতে অবিনাশবাবু নিজেও ভাবছিলেন এটা। এর আগে সমস্যা ছিল ঠিকই, কিন্তু এমন ভয়ঙ্কর আকার ধারণ করেনি। ঘুম হলো সেদিন। মোহিতের দেওয়া মিষ্টি দানা ওষুধ খেয়েই হোক, এতদিনের আধা ঘুমের ক্লান্তি বা মানসিক চিন্তার জন্যই হোক, বেশ গভীর ঘুম হলো। কিন্তু একদিন পর থেকেই আবার জেগে সেই। মোহিতকে ফোন করতে ও বলল, আমি আরো একটু পড়াশোনা করলাম, বুঝলে? এই রোগ সারানোর মোক্ষম দাওয়াই হচ্ছে
যখন তুমি ঘুমের মধ্যে পড়ে যাওয়ার স্বপ্ন দেখছো, ঠিক সেই সময়ে যদি কেউ তোমাকে বাস্তবে ঠেলে ফেলে দেয় বিছানা থেকে, তাহলে যাকে বলে পার্মানেন্ট কিওর। এত দুশ্চিন্তার মধ্যেও অবিনাশবাবু না হেসে পারলেন না। কি যে সব বলছো ভাই, এ তো পুরো হাতুড়ে চিকিৎসা। তা জানি না, বইতে যা পড়লাম তাই বললাম। জানি ওভাবে সম্ভব নয়। তুমি কোন সময়ে স্বপ্নে কি দেখছো তা অন্য লোক জানবে কেমন করে? শোনো, এক কাজ করো, তুমি বরং কদিন ছুটি নিয়ে হাওয়া বদল করে এসো। দার্জিলিংয়ে যেতে পারো, আমার ভাইরার একটা ছোট হোটেল। খেপেছ? দিন রাত পাহাড় থেকে পড়ে যাবার স্বপ্ন দেখে সেই আমি যাব কিনা দার্জিলিং? তো রক্ষা করো ভাই, তাহলে আর ফিরতে হবে না। তোমার কিছু হবে না হে, মনে নেই সেই সাধু বাবার কথা? তা মনে আছে বই কি, সেই ছোটবেলার কথা। তবু স্মৃতি এখনো টাটকা। এক জটা জুটোধারী সন্ন্যাসী ঘুরতে ঘুরতে এই পাড়ায় এসেছিলেন। চোখ লাল, কাঁচা পাকা চুল, অযত্নের দাড়ি গোঁফে ঢাকা মুখ। ছোট অবিনাশকে রাস্তায় খেলতে দেখে হঠাৎ চেঁচিয়ে উঠেছিলেন, অবিনাশ, যার নেই বিনাশ, তুই 93 বছর বাঁচবি বেটা। ছোট অবিনাশ তো চমকে গিয়ে পাশের ডোবায় পড়ে নাজেহাল। পরে বন্ধুদের আড্ডায় বহুদিন হাসির খোরাক হয়ে থেকে গেছিল সেই ঘটনা। শেষমেশ দীঘা যাওয়া স্থির হলো। রাতে ছেঁড়া ছেঁড়া ঘুম হচ্ছিল। শেষ রাতের দিকে আর এপাশ ওপাশ না করে উঠে পড়ে প্রাত্যহিক কাজকর্ম সেরে তৈরি হয়ে নিলেন অবিনাশবাবু। ট্যাক্সি বলা ছিল সোজা সাঁতরাগাছি। দীঘার ট্রেনের টিকিট কেটে একটা মোটামুটি ফাঁকা কামরা দেখে জানলার দিকে সিট দখল করে জমিয়ে বসলেন অবিনাশবাবু। ট্রেন 13 মিনিট লেট করে ছাড়লো বটে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুলুনিতে অবিনাশবাবুর চোখ জুড়িয়ে এলো। এতদিন বাদে এমন আরামে ঘুমানোর জন্যই হোক বা আসন্ন সমুদ্র দর্শনের আনন্দে একটা আলগা হাসি লেগে রইল অবিনাশবাবুর মুখে। প্রায় ঘন্টা দেড়েক গভীর ঘুমের পর অবিনাশবাবু স্বপ্ন দেখতে শুরু করলেন। সেই এক স্বপ্ন, খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন, কেউ একজন তাকে ধরে আছে আর ভয় দেখাচ্ছে, ঠেলে ফেলে দেওয়ার। ট্রেন তখন হলদি নদীর ওপর নারঘাট ব্রিজ দিয়ে ছুটছে দ্রুত গতিতে। ঠিক যখন লোকটা ওকে ঠেলে দিল, ট্রেন তখন প্রায় ব্রিজ পেরিয়ে গেছে। শেষ 3টি কামরা তখনও ব্রিজের ওপর। তখনই ঘটনাটা ঘটল। এক ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনের ওই পেছনের অংশটুকু লাইনচ্যুত হল। তারপর সামলাতে না পেরে ব্রিজ ভেঙে গিয়ে পড়ল শুকিয়ে যাওয়া নদীর চরের ওপর। অবিনাশবাবু তখনও চোখ খুলেননি। ঘুমের মধ্যেই যেন শুনতে পাচ্ছিলেন কেউ কানে কানে মনে করিয়ে দিচ্ছে, এই বলেছিলাম না, স্বপ্নে আর বাস্তবে একই সাথে পড়ে গেলে এই রোগ পাকাপাকি ভাবে সেরে যাবে। বলো তো। কামরাটা যখন মাটি স্পর্শ করছে, বিপুল বেগে চারিদিকে উঠছে ধুলো কাদার ঝড়। অবিনাশবাবুর ঠোঁটের এক ছিলতে হাসিটুকু তখনও লেগে। আমরা কিন্তু পৌঁছে গেছি ঘটনাস্থলে। ভয়াবহ অবস্থা। গত কয়েক বছরে দেশে এমন দুর্ঘটনা কিন্তু আর হয়নি। তুমি দেখতে পাচ্ছ কিভাবে ছড়িয়ে রয়েছে যাত্রীদের জিনিসপত্র, দেহ। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কিন্তু উদ্ধার কাজ চলছে। ধন্যবাদ সায়ন। দর্শকরা সরাসরি দেখছেন। একটা কথা বলো সায়ন, এখনো পর্যন্ত উদ্ধার কাজ কতটা এগিয়েছে? কতজন যাত্রী জীবিত আছেন? সুবিধা, দুঃখের কথা, যে 3টে কামরার উপর দিয়ে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আমাদের সূত্র অনুযায়ী তাতেই কিন্তু ছিলেন 173 জন যাত্রী। এদের মধ্যে এখনো পর্যন্ত যাদের উদ্ধার করা গেছে মাত্র 1 জন বাদে সবাই মৃত। আর এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছ, যা অবস্থা, জীবিত আরও কাউকে খুঁজে পাওয়া সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। সুবিরদা, খুবই দুঃখের কথা সায়ন, কিন্তু কে সে সৌভাগ্যবান? দর্শকদের কি তাকে দেখানো সম্ভব?
নিশ্চয়ই সুবিধা, আমরা কথা বলবো ওনার সাথে। দাদা আপনি একটু এগিয়ে আসুন, এই যে এদিকে। ভাই একটু জায়গা করে দাও। হ্যাঁ এইখানে আসুন। আমাদের দর্শকদের একটু বলুন, এই ভয়াবহ দুর্ঘটনায় একমাত্র আপনি বেঁচে গেছেন, কেমন লাগছে? পরে বলছি, এখন একটু ঘুমিয়ে নি। শুনছিলেন উজ্জ্বল ঘোষের লেখা হিপনিক জার। গল্প পাঠে রাজ চ্যাটার্জি, অভিনয়ে অবিনাশ বাবুর চরিত্রে শান্তনু, মোহিত বাবু অতনু, ডক্টর চক্রবর্তী অর্ণব, রিপোর্টার প্রদীপ ও অন্যান্য চরিত্রে সৌপর্ণ এবং শুভদীপ। আর গল্পের সূত্রধর আমি শ্রীমন্ত। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার এসব করে দেবেন। আর সাবস্ক্রাইব করেছেন তো, ওইটা কিন্তু আগেই করতে হবে। আজকের মতো এখানেই বিদায়। গল্পের তরী আবার ফিরে আসবে নতুন নতুন গল্প নিয়ে।